জাপানে অ্যাস্ট্রোফাইটাম ক্যাকটাস নিয়ে আজ আমাদের আলোচনা। হ্যাঁ, অ্যাস্ট্রোফাইটাম। আমাদের কাছে সুমিরো সাইকির লেখা জাপানে অ্যাস্ট্রোফাইটামের ইতিহাস বইয়ের কিছু অংশ আছে। উনি সাইসেন অ্যান্ড নার্সারির মালিক, তাই না? হ্যাঁ, ঠিক। আর এই লেখাটা পড়লে বোঝা যায় জাপানি চাষিদের হাতে কিভাবে একটা সাধারণ ক্যাকটাস একটা শিল্পের পর্যায়ে চলে গেল। একদম। আর শুনলে তো অবাক হতে হয়। অ্যাস্ট্রোফাইটামের যত ভ্যারাইটি আমরা দেখি তার প্রায় ৯০%-এরও বেশি নাকি জাপানেই তৈরি। ঠিক তাই। এটা শুধু গাছপালার ব্যাপার না, এর পেছনে একটা গভীর নান্দনিক বোধ কাজ করেছে। কিভাবে একটা বিদেশি গাছ ওদের সংস্কৃতির সাথে মিশে এমন নতুন নতুন রূপ পেল। চলুন এটা নিয়ে আজ কথা বলি। নিশ্চয়ই, এটাই তো আসল আকর্ষণ। আচ্ছা, জাপানে ক্যাকটাস তো অনেক আগেই ঢুকেছিল, সেই ১৬৮৮ সালে চীন থেকে। হ্যাঁ, তবে অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা, ওই যে বিশপের টুপির মতো দেখতে ক্যাকটাসটা, ও হ্যাঁ হ্যাঁ, বিশপের টুপি ক্যাকটাস। ওইটা প্রথম এলো ১৮৬৭ সালে প্যারিস আন্তর্জাতিক প্রদর্শনী থেকে ঘুরে। আর তারপর? দাম তো আকাশ ছোঁয়া ছিল শুনলাম। হ্যাঁ। ১৮৯০ সালের দিকে ভাবুন, আজকের দিনের হিসাবে প্রায় ১ মিলিয়ন ইয়েন দাম ছিল একটার। অবিশ্বাস্য। এই দামটাই তো বলে দেয় এর কদর কেমন ছিল। আর এর ফলেই ১৯১২ থেকে ১৯৮০ পর্যন্ত জাপানে একটা রীতিমতো অ্যাস্ট্রোফাইটাম নিয়ে মাতামাতি চলে, একটা বুম যাকে বলে। অ্যাস্ট্রোফাইটাম বুম। বিশেষ করে দুটো ঘটনা এই জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। একটা হলো ১৯৩০-এর দশকে, যখন ওরা চারা থেকে নতুন জাত তৈরি কৌশলটা বের করে ফেলল। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো ১৯৫৫ সালে ওয়াল্ট ডিজনির ওই বিখ্যাত ছবিটা দ্য লিভিং ডেজার্ট। ও হ্যাঁ, ওই ছবিটা তো অনেকেরই গাছপালার প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। একদম। আর জাপানিরা তো শুধু গাছ জমিয়েই থামেনি। না না, ওখানেই তো আসল ব্যাপারটা। ওরা নেমে পড়ল নতুন জাত তৈরি করতে, বিশেষ করে ১৯৫৫ থেকে ১৯৭০ এই সময়টায়। ঠিক, যেমন ধরুন অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস, যেটাকে ওরা কাবুতো বলে। কাবুটো মানে হেলমেট, তাই না? হ্যাঁ, হেলমেট। ওই কাবুটো নিয়ে ওরা প্রায় ১৫ বছর বা তারও বেশি সময় ধরে কাজ করেছে। কি করেছে? এর অ্যারিওলগুলো যেখান থেকে কাঁটা বা ফুল বেরোয় ওগুলো বড় করার চেষ্টা, গায়ে ঘন সাদা ছোপ ফোটানোর চেষ্টা, বা পুরো গাছটাকেই চ্যাপ্টা বানানোর চেষ্টা। ভাবা যায়? কি অসামান্য ধৈর্য আর নিষ্ঠা! এখানেই জাপানিদের মুনশিয়ানাটা চোখে পড়ার মতো। যেমন ধরুন মিস্টার ওনজুকা, উনি তৈরি করলেন ওনজুকা র্যানপো। ওহ, অনজুকা র্যানপো, এটা তো খুব বিখ্যাত। হ্যাঁ, অ্যাস্ট্রোফাইটাম মারিওস্টিগমার একটা অসাধারণ ভ্যারাইটি, দেখতে একদম আলাদা। আর কি কি আছে? ওই যে কিক্কো, ফুকুরিউ। হ্যাঁ হ্যাঁ, কিক্কোপ, যার কচ্ছপের খোলের মতো দেখতে। ফুকুরিও, যার গায়ে অতিরিক্ত পাঁজ বা রিজ দেখা যায়। আর মনস্ট্রোসা, যেখানে গাছের বৃদ্ধিটাই কেমন অদ্ভুত, অনিয়মিত। মাইরিওস্টিগমার এত রকম ফের! হ্যাঁ, অন্য কোনো ক্যাকটাসের সাথে এর তুলনাই হয় না এত ভ্যারিয়েশনের দিক দিয়ে। কয়েকজনের নাম তো বলতেই হয়, যেমন কোজুই সুগুরি। উনি তো এখনও জাপানের ক্যাকটাস জগতে খুব পরিচিত নাম। অবশ্যই, উনি মেক্সিকো থেকে খাঁটি অ্যাস্টেরিয়াস এনেছিলেন। হ্যাঁ, আর সেটা দিয়ে ক্যালিস অ্যাস্টিরিয়াস তৈরি করেছেন, একদম আসল জাতের বৈশিষ্ট্যগুলো রেখে। আবার তিৎসুও মিউরার কথা ভাবুন, ওনার তৈরি হারকিউলিস। হারকিউলিস নাম শুনেই মনে হচ্ছে খুব শক্তিশালী দেখতে হবে। একদম, বেশ পেশিবহুল চেহারা। আর উনিই তৈরি করেছেন ইয়োরয় কিক্কো হ্যাকরান। বাবা, এর মানে কি? হলো সাজোয়া পরা ক্যাকটাস। কিক্কো প্যাটার্নের উপর আবার শক্ত বর্মের মতো একটা ভাব। মিউরার কাজে এই শক্তির দিকটা বেশি দেখা যায়। বাহ, এক একজনের এক এক রকম ভাবনা। কাজুও ইয়োকায়ামা যেমন ড্র্যাগন মাইরিওস্টিগমা তৈরি করেছেন। হ্যাঁ, ওটার পাঁচ বা লবগুলোতে একটা অদ্ভুত মোচড় আছে, যেন ড্র্যাগনের শীত দ্বারা। মানে একদম অন্যরকম দেখতে। আবার মিনুরু নারীটা, উনি তো আরও কঠিন কাজ করেছেন। কোনটা? ওই যে অ্যাস্ট্রোফাইটাম কোয়াহুলিয়েন্স এফ মনস্ট্রোসে ফুল ফুটিয়েছেন। মনস্ট্রোস গাছে ফুল ফোটানো তো খুব কঠিন, তাই না? ভীষণ কঠিন। ওটা একটা বড় সাফল্য বলতে হবে। আর সবচেয়ে বিরল কোনটা? ওহ, সেটার কথা তো বলাই হয়নি। অ্যাস্ট্রিখিয়াম রেটারেই মাইরিওডিস্টিগমা। এটা কেমন দেখতে? দেখতে অনেকটা ফুকুরীয় জাতের মতো, কিন্তু এর বংশ বৃদ্ধি করাটা সাংঘাতিক কঠিন। দাম কেমন ছিল? একটা মাত্র ২ সেন্টিমিটারের চারা, সেটার দাম উঠেছিল ২.৫ লক্ষ ইয়েন। ভাবা যায় না, ২.৫ লক্ষ ইয়েন! হ্যাঁ, এতটাই বিরল আর কাঙ্ক্ষিত ছিল। তবে লেখক মানে সুমিরোহ সায়াকি শেষে একটা আশঙ্কার কথাও যেন বলেছেন। হ্যাঁ, উনি বর্তমান পরিস্থিতি নিয়ে একটু চিন্তিত।
উনি বলছেন জাপানে নাকি এখনকার তরুণ প্রজন্মের মধ্যে এই ক্যাকটাস নিয়ে আগ্রহটা একটু কমে আসছে। তারা নাকি এখন গেম কনসোল নিয়েই বেশি ব্যস্ত থাকে, মাটির কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু অন্যদিকে থাইল্যান্ড বা তাইওয়ানের মতো দেশগুলোতে এর চাহিদা বাড়ছে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং মোড়। ওইসব দেশ থেকে প্রচুর লোক এসে জাপান থেকে ভালো ভালো গাছ কিনে নিয়ে যাচ্ছে। তাহলে একদিকে জাপানের দীর্ঘদিনের ঐতিহ্যটা হয়তো একটু থিতিয়ে আসছে, আর অন্যদিকে এই শিল্পটা, এই চর্চাটা নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে। মানে ভৌগোলিকভাবে এর একটা স্থানান্তর ঘটছে বলা যায়। অ্যাস্ট্রোফাইটামের ভবিষ্যৎ তাহলে কোন দিকে এগোচ্ছে সেটা সত্যি ভাবার বিষয়। ঠিক। তাহলে যদি গুছিয়ে বলি, মূল ব্যাপারটা হলো জাপানি চাষিরাই অ্যাস্ট্রোফাইটামকে আজকের এই অবিশ্বাস্য বৈচিত্র্য দিয়েছেন। হ্যাঁ, অঞ্জুকা র্যাম্পো, কিক্কো, হারকিউলিস, কাবুটো, এই বিখ্যাত জাতগুলো সব তাদেরই অবদান। আর এর পেছনে রয়েছে বহু মানুষের বছরের পর বছর ধরে লেগে থাকা তাদের মেধা আর শ্রম। একদম। তবে জাপানে আগ্রহটা কমলেও এই জ্ঞান আর কৌশলটা এখন অন্য দেশে চলে যাচ্ছে। এটা হয়তো খারাপ নয়। হয়তো নতুন কোনো বিবর্তন দেখব আমরা। হতেই পারে। শেষে একটা প্রশ্ন মনে ঘুরছে, মানে একটা গাছের বাহ্যিক রূপ নিয়ে, তার গঠন নিয়ে এতটা মগ্ন হওয়া, দিনের পর দিন লেগে থেকে তাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, এর পেছনের আসল চালিকা শক্তিটা কি? গভীর প্রশ্ন। নান্দনিক বোধ, নাকি নিছকই একটা চ্যালেঞ্জ জয়ের নেশা? হয়তো দুটোই। আর এই চর্চাটা যখন নতুন সংস্কৃতিতে, নতুন পরিবেশে যাবে, তখন এর কি পরিবর্তন হতে পারে, কেমন হবে এর ভবিষ্যৎ রূপ? সেটা সময়ই বলবে। কিন্তু ভাবনার খোরাক রইল।